আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে চিংড়ি দিয়ে শাপলা ফুল রান্না। তো এইটা কিন্তু খুবই মজাদার একটি খাবার, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি কিভাবে আমি রান্না করলাম। শাপলা ফুল এক আটি পরিমাণ নিয়ে নিয়েছিলাম এবং এটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে এখন আমি এটাকে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার জন্য প্রথমে একটি পাত্র এটাকে আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো পানি ইউজ করব না, কারণ শাপলা ফুলের অলরেডি কিন্তু পানি থাকে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর এটাকে আমি বেশি আঁচে ঢেকে তারপর সিদ্ধ করব। তো অবশ্যই ঢেকে দিবেন, তা না হলে কিন্তু পানি বের হবে না। তো 5 মিনিট পর আমি এই ঢাকনিটা উঠাবো। উঠানোর পর দেখা যাবে যে দেখুন সম্পূর্ণরূপে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এ থেকে কিন্তু পানিও বের হয়েছে। তো যেহেতু মাত্র সিদ্ধ হচ্ছে, আর একটু সামান্য সময় আমি কিছুক্ষণ রেখে তারপর এটাকে আমি নামিয়ে ফেলবো। তো আমি আবার একটু ঢেকে দিচ্ছি। তো অন্য কড়াইতে এখন আমি অলরেডি যেটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখন আমি একটা কড়াইতে আমি এটা করব, ভাজি করে নিব। তো ভাজি বলতে এখানে রান্না করে বোঝাচ্ছি। এখানে আমি প্রথমেই গরম তেলে সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো তারপর আমি কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো পেঁয়াজটা দিলাম। আমি যেহেতু এক আটি করবো, এটা কিন্তু আরও অল্প হয়ে গিয়েছে, তাই সামান্য পরিমাণে দিচ্ছি। সো পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে এবং সাথে কিন্তু কালি জিরা এবং পেঁয়াজও ভাজা হবে। তো আমি এখন ভালো করে এটা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এরপর আমি 4 কোয়া রসুন কেটে দিয়ে দিলাম। রসুনটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু রসুনটা দিলে একটু টেস্টটা মজার হয়, সেই জন্য আসলে আমি এটা অ্যাড করলাম। আপনারা দিলে অবশ্যই ভালো লাগবে আশা করি। তো এখন রসুন, পেঁয়াজ এবং কালো জিরা ভালো করে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটা ভাজা ভাজা করে নেবেন, না হলে কিন্তু টেস্টটা লাগবে না। এরপর আমি কি করব, যখন দেখলাম ভাজা ভাজা হয়ে গিয়েছে, পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে দিলাম, যেহেতু অলরেডি কিন্তু এটা অল্প হয়ে গিয়েছে। আপনারা ইচ্ছা করলে বেশিও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এক আটি পরিমাণ কিনে রান্না করতেছি। তো আমি কিন্তু এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা এখানে শুকনো মরিচও ইউজ করতে পারেন। আমি এখানে কাঁচামরিচ দিলাম, কারণ আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো ইউজ করব। তো এখন বড় বড় চিংড়ি ছিল বাসায়, তাই বড় বড় চিংড়িগুলোকে আমি কেটে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি পারেন তাহলে এখানে ছোট চিংড়ি ইউজ করবেন, তাহলে বেশি হবে, খেতে মজা লাগবে। তো যাই হোক, এখন আমি চিংড়ি মরিচ সবগুলো ভেজে নিচ্ছি এবং আস্তে আস্তে করে সব মশলা দিয়ে দিলাম। এখন এই যে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, এই জন্যই আমি শুকনো মরিচ দেইনি। আপনারা শুকনো মরিচ দিলে অবশ্যই গুঁড়ো মরিচটা অ্যাভয়েড করবেন। এখন আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম, এরপর ধনে গুঁড়ো দিচ্ছি এবং আবার নেড়ে দিচ্ছি। আমি কিন্তু অলরেডি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো এখন দেখতেই পাচ্ছেন মশলার সাথে এই গুঁড়োগুলো কিন্তু কষানো হচ্ছে। তো ভালো করে কষিয়ে নেবেন। চিংড়ি মাছটাও লবণ ঢুকতে হবে এবং এরপর যেটা করবেন, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিবেন। ওকে, তো সামান্য পরিমাণে পানি দিলে কি হবে, মশলাটা ভালো করে কষানো হবে। তো মশলা যত কষাবেন তত লবণ ঢুকবে তরকারিতে। তো আমি অলরেডি কিন্তু হালকা লবণ দিয়েছিলাম। তো এখন আমি যে সিদ্ধ করা শাপলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি শাপলাগুলো থেকে পানি বের করে তারপরে দিয়েছি। সো আপনারাও এটা করবেন, অবশ্যই পানি যেন না থাকে, তাহলে পানসে লাগবে না। কারণ পানিটা যদি থাকতো তাহলে অবশ্যই আপনাদের পানসে লাগতো। তো আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, ওটা চিংড়ির জন্য ছিল। এখন তরকারিতে যেহেতু আমি পানি দিব, তাই এখন একটু সামান্য পরিমাণে পানি বাড়ায় দিলাম। তো এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হলে আমার রান্নাও শেষ হয়ে যাবে। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কষায় নিব। আপনারা যদি পারেন অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। আমি কিন্তু হালকা গরম পানি দিয়েই ইউজ করি সব সময়। তো এই যে আমি এখন ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢাকার পর দেখতে পাচ্ছেন এটা থেকে পানি বের হয়ে কিন্তু
তেলটা দেখা যাচ্ছে। এখন আমি ধনেপাতা কেটে দিচ্ছি। এই সময় এই ধনেপাতাটাই পাচ্ছি, তাই আমরা এটা ইউজ করতেছি। আপনারা পেলে দেশি যে ধনেপাতাটা আছে সেটা যদি পান তাহলে সেটাও ইউজ করতে পারেন। তো যেহেতু শাপলাগুলো আমি একটু বড় করে কেটেছি, তাই কিন্তু আমি একটু মোটা মোটা করে ধনেপাতা দিয়ে দিলাম। ঠিক আছে, তো ধনেপাতা দিয়ে আমি এটাকে আবার কষাবো। যেহেতু ধনেপাতা একটা স্মেল আছে, সেটা যাতে শাপলাতে পাওয়া যায় সেজন্যই কিন্তু আমি একটু আগেই ধনেপাতা দিয়ে দিলাম। আর আমার কাছে মনে হচ্ছিলো যে এখানে একটু হলুদটা কম হয়েছে, তাই আমি এখানে কিন্তু একটু পরে আবার হলুদও ইউজ করব। আপনারা এটা আন্দাজ মতো ইউজ করবেন, কারণ হচ্ছে রান্নার সময়ের পরিমাণ কিন্তু এক একজনের এক এক রকম থাকবে। আমার এখানে যেটুকু দেখা যাচ্ছে হয়তো আপনাদের কাছে আরও বেশি পরিমাণেও থাকতে পারে, তো সেই আন্দাজে অবশ্যই আপনারা কিন্তু রান্না করবেন। ঠিক আছে, আর আমার ব্লগটি কেমন লাগতেছে, আরও কিন্তু আমি অনেক ব্লগ দিয়েছি, সেগুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি আছে, আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে আমার এই ব্লগগুলো। আর ঈদের পরে আসলে এত ব্যস্ত ছিলাম, এত মানে কি বলবো, আপনারা তো যারা গৃহিণী আছেন তারা জানেনই, ঈদের পর এখানে সেখানে যাওয়া অনেক কিছু ব্যস্ততা থাকে, তাই আসলে ব্লগ দেওয়া হয়নি। তো আশা করি আমার এই ব্লগটি এখন থেকে রেগুলারই হবে, অনেক ব্লগ হবে ইনশাল্লাহ। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে, আমি যেভাবে রান্না করি। তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ বলবেন অবশ্যই, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু কালারটা খুবই সুন্দর লাগতেছে। আর আমার কাছে আরও একটা বিষয় হচ্ছে, রান্না কিন্তু একটা শিল্পের মতন। আপনার রান্নার লুক দেখে বোঝা যাবে যে তরকারিটা খেতে কেমন হবে, রাইট? তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা, আর কেমন লাগতেছে দেখতে, সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু এখানে সম্পূর্ণরূপে দেশি বাঙালি স্টাইলে রান্না করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে। আর যারা যারা আমার সাথে আছেন সবাই আমার সাথে থাকবেন, আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদেরকে দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।